হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা তেলেগু একটা ছবি আসছে ডেকয়েড বলে, আদি বিশেষ, মৃণাল ঠাকুর, অনুরাগ কাশ্যপ রয়েছে। তো সেই ছবির টিজার, লহ গৌরাঙ্গের নাম রে সৃজিত মুখার্জির আপকামিং ছবি যেটা ক্রিসমাসে রিলিজ করছে সেটার ট্রেলার, এবং কার্তিক আরিয়ান আনান্না পান্ডের যে ছবি যেটা আগেন ক্রিসমাসে রিলিজ করছে, তু মেরি মে তেরা তু মেরি, সেই ছবিটারও ট্রেলার। এই তিনটেকে নিয়ে কথা বলবো এই ভিডিওর মধ্যে। তো লেটস স্টার্ট। তো ডেকয়েটের টিজারটাকে যেভাবে এডিট করা হয়েছে, সুপার, মানে পুরো ক্রেডিটটা হচ্ছে এডিটারের। পুরো দারুণ এডিট করেছে, একদম পুরো বিটে বিটে এডিট করেছে। হেভি মস্তি লাগে টিজারটা দেখতে, আপনি লুপে দেখতে পারবেন। প্রথম কথা, অ্যাক্টারদেরকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, অনুরাগ কাশ্যপকে আমরা ডনের চরিত্রে দেখতে পাচ্ছি, এবং একদম পার্টিকুলারলি টিজারের শেষে সে যেভাবে মাইক নিয়ে গান করছে, সেই জায়গাটা হেভি মজাদার লেগেছে। এবং মৃণাল ঠাকুরকেও তেলেগু সিনেমাতে এখন অবধি সে যে ছবিগুলো করেছে সেগুলো একটা কাইন্ড অফ স্টুডিও টাইপ ছিল, সেখান থেকে বেরিয়ে সেটাকে অন্য ক্রিমিনালের চরিত্র সে করছে, সেটা বেশ ভালো লেগেছে। মৃণালকে বলিউডেও আমরা এরকমভাবে প্রেজেন্ট হতে দেখিনি। আর মৃণালকে এরকম একটা রাগেড লুকে মানে প্রেজেন্ট করা হয়েছে, তা সত্ত্বেও সেখানেও তাকে কিন্তু সুন্দরই লাগছে আর কি। এবং আদি বিশেষের সাথে কেমিস্ট্রিটাও বেশ ভালো লাগছে, এবং আদি বিশেষকেও হেভি স্টাইলিশ একটা কুল বদমাইশ দেখানো হচ্ছে এটা। এবং এই ফিল্মটা একটা পুরোপুরি একটা রোড মুভি হতে চলেছে, একটা চেস ফিল্ম আর কি। মৃণাল ঠাকুর এবং আদি বিশেষ পালাচ্ছে, এবং তার পিছনে বহু লোকেরা পড়ে রয়েছে, মাল্টিপল ভিলেন্স থাকতে চলেছে। সুনীল রয়েছে, অনুরাগ কাশ্যপ রয়েছে, আতুল কুলকার্নি রয়েছে, অনেকে রয়েছে আর কি। তো পুরোপুরি রাম গোপাল বর্মা তেলেগু সিনেমাতে যে জিনিসটা মানে ইন্ট্রোডিউস করেছিল, ভেঙ্কটেশকে নিয়ে একটা ছবি করেছিল, সেখানে সে রোড মুভি প্রথম তেলেগু সিনেমাতে নিয়ে আসে। তো সেই জিনিসটাকেই কোথাও একটা হোমাজ দিয়ে আর কি করা হয়েছে। ডেফিনেটলি সেটা আরও বেশি অ্যাকশন সেন্ট্রিক করা হয়েছে, এবং আদি বিশেষের ছবি মানে সেখানে ইউনিক কিছু হবে। আপনারা সেটা এভারও দেখে নিন, আপনারা সেটা সনম দেখে নিন, সে যে কোনো ছবি দেখে নিন, সেখানে কিন্তু সে নতুন কিছু ট্রাই করে। তার ছবির সবসময় গল্প ভালো হয়, চিত্রনাট্য ভালো হয়। তো এবারেও সেটাই এক্সপেক্ট করছি। টিজারটাকে ওই আগেন বলছি যে টিজারটা এত ভালো এই কারণে হয়েছে বিকজ যেটাকে যেভাবে এডিট করা হয়েছে, প্রত্যেকটা শটকে নিয়ে নিয়ে বিট বাই বিট যেভাবে সিঙ্ক করে, গুলি চলছে সেই গুলির সাউন্ডের সাথে সাথে সিঙ্ক করে যেভাবে সিনগুলোকে প্রেজেন্ট করা হয়েছে, দেখবার মতো ছিল। এবং পিছনে একটা সিনেমা আছে জুড়বা বলে, আপনারা ছবিটা নিশ্চয়ই দেখেছেন, সালমান খানের ছবি। তো ওই ছবিটা বেসিক্যালি তেলেগু একটা নাগার্জুনের ছবির রিমেক ছিল, যেটার নাম ছিল হ্যালো ব্রাদার। হ্যালো ব্রাদার ইটসেলফও জ্যাকি চ্যানের একটা ছবি আর কি, টুইন ড্র্যাগনের কপি ছিল। ওই নাগার্জুনের যে ছবি হ্যালো ব্রাদার, সেই ছবিটার একটা গান আছে কানি পেটারো বলে। তো সেই কানি পেটারো গানটাকে এখানে ব্যবহার করা হয়েছে, সেটাকে একটু মডার্নাইজ করে প্রেজেন্ট করা হয়েছে, এবং সেই গানটাকে পিছনে চালিয়ে সেটার অনুযায়ী আর কি বিটে বিটে সেই গানটার রিদম অনুযায়ী আর কি টিজারটাকে কাট করা হয়েছে। এবং যেহেতু অ্যাকশন হেভি, এবং অ্যাকশনটা যেরকমভাবে করা হয়েছে স্টাইলাইজভাবে, পুরো এরকম একটা অ্যাম্বুলেন্স উল্টে যাচ্ছে, এই হচ্ছে গাড়ি যেভাবে চলছে, সেগুলো দেখতে হেভি লাগে। তো ডেকয়েটের টিজারটা আমার জন্য চুমু হয়েছে, আমার হেভি লেগেছে। আপনারা দেখুন, এখনও হিন্দি ভার্সনটা আসেনি, ছবিটা হিন্দিতেও মুক্তি পাবে। তেলেগু টিজারটাই এসছে, বাট ইংলিশ সাবটাইটেলস আছে। তো আপনারা চেক আউট করে দেখুন। আপনারা যদি দেখেছেন, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবার আমরা কথা বলবো হচ্ছে কার্তিক আরিয়ানের আপকামিং ছবি, যেটা প্রডিউস করছে করণ জোহর। সমীর বিদ্বান্স, যে আগে কার্তিককে নিয়ে সত্যপ্রেম কি কথার মতো ছবি বানিয়েছে, সে ডিরেক্ট করছে। অনন্যা পান্ডে হিরোইনের চরিত্র করছে। তো এই ট্রেলারটা বেশ বড় করা হয়েছে, প্রায় 3.5 মিনিট রান টাইম। তো কীরকম হলো ট্রেলারটা দেখুন। ট্রেলারটা আমার অতটা ভালো লাগেনি। এখনও আমি ছবিটার প্রতি আর কি একটা 20-30% ভরসা রেখেছি। তার কারণ হচ্ছে এই যে ডিরেক্টর এর আগে সত্যপ্রেম কি কথা ছবিটা যা করেছিল, সেখানে কিন্তু ইমোশনটা ওয়ার্ক করে দিয়েছিল, যে কোর ইমোশনটা কিন্তু ভালো ওয়ার্ক করেছিল ছবিটার ক্ষেত্রে। ওই ছবিটার যে বিষয়বস্তুটা ছিল, সেই বিষয়বস্তুটাও খুব সেন্সিটিভ ছিল, এবং সেটাকে যেভাবে ডিল করেছিল, সেখানে কিয়ারা আডবাণীর যে পারফরমেন্স ছিল, বা কার্তিক আরিয়ানকে যেভাবে ও প্রেজেন্ট করেছিল, কার্তিক আরিয়ান ওখানে কিন্তু ছবিটার মধ্যে অনেক জায়গায় কমেডি ইত্যাদি করেছিল সত্যপ্রেমিক কথাতে, কিন্তু অনেক জায়গায় কিন্তু সিরিয়াস ড্রামাটিক অভিনয়ও করেছিল, এবং সেখানে ওর পারফরমেন্সটা কিন্তু অ্যাপ্রিসিয়েটেডও হয়েছিল। তো ডিরেক্টরের কারণে, এবং ছবি মানে ট্রেলারটার অ্যাকচুয়ালি ভালো মোমেন্টসগুলো কিন্তু ট্রেলারের শেষের দিকে রয়েছে, মানে যেখানটা অ্যাকচুয়ালি মানে ট্রেলারটা একটু সিরিয়াস জোনের মধ্যে, একটু ড্রামাটিক জোনের মধ্যে যাচ্ছে, যেটা ইমোশনাল দিকও আছে, যেটা ওরা বেশিরভাগ লুকিয়ে রাখছে। সত্যপ্রেমিক কথার ক্ষেত্রে ওরা সেটাই করেছিল, যে বেশিরভাগ আর কি ফান ভাইবটা দিয়ে আর কি যে জিনিসটা দেখিয়েছিল, অ্যাকচুয়াল যে ছবির কনফ্লিক্ট সেটাকে লুকিয়ে রেখেছিল। এখানেও কিন্তু সেটা কিভাবে করেনি। তো সেই কারণের জন্যই আমি একটু ভরসা রেখেছি 20-30% এই ডিরেক্টরের জন্য। এবং ট্রেলারের শেষের দিকে যে ইমোশনস ইত্যাদিগুলো, জ্যাকি শ্রফের যে সিনগুলো দেখতে পাচ্ছি কার্তিক আরিয়ানের সাথে, সেগুলোর জন্য এখন অব্দি ভরসা রেখেছি। নাহলে বাকি ট্রেলারটা ট্যাড বোরিং হয়েছে। প্রথম কথা, ট্রেলারটাকে বিশাল লম্বা করে দেওয়া হয়েছে, এই যে 3.5 মিনিট। মানে ট্রেলার দেখতে দেখতে ভাই রান টাইম ফিল হচ্ছে, মানে এরকম সিনেমা দেখতে দেখতে হয়, ট্রেলার দেখতে দেখতে মনে হচ্ছে যে ভাই কি বড় ট্রেলার করেছে। কারণ প্রথম 2 মিনিট কোনো কনফ্লিক্ট কিচ্ছু নেই, খালি বিদেশি লোকেশন, সেখানে গান হচ্ছে, পরপর গান দেখিয়ে যাচ্ছে, কার্তিক আরিয়ান কমেডি করছে, কমেডিগুলো ওয়ার্ক করছে না। আর যা আমরা ফরেন লোকেশন ইত্যাদি দেখতে পাচ্ছি, এগুলো হিন্দি সিনেমাতে বহুবার দেখে ফেলেছি, সেখানে কোনো নভেলটি ফ্যাক্টর নেই, র্যান্ডাম কিছু গান হচ্ছে, লোকেশন, অনন্যার কার্তিকের কেমিস্ট্রিও খুব একটা ভালো লাগছে না। তো ওই প্রথম দিকটা, প্রথম মানে 2 মিনিট ট্রেলারে যা দেখিয়েছে, সেগুলো একটাও আমার ভালো লাগেনি, না কমেডি, না রোম্যান্স, না ওই বিদেশি লোকেশনে যে নাচ গান হচ্ছে,
কোনোটাই ওয়ার্ক করেনি আমার জন্য। আর ধর্মা প্রোডাকশনের ছবি লুক অ্যান্ড ফিলগুলো এত একরকমের হয়ে যায় না, ওরা সব জিনিসই এত গ্র্যান্ডার করতে যায়, সব জিনিসই একই রকম দেখতে লাগে, সব জিনিসই খুব সিনথেটিক লাগে, প্লাস্টিক লাগে আর কি। তো সেই জিনিসটা আমার পছন্দ হয়নি ভিজুয়াল অ্যাস্থেটিক্সটার ক্ষেত্রে। এবার দেখা যাক ছবিটা কীরকম হয়। ছবিটা বিষয়বস্তু প্রথম দিকটা, ট্রেলারের প্রথম দিকটা এক্স্যাক্টলি ডিডিএলজের মতো লাগছিল আর কি, সেটার মধ্যে কোনো নভেলটি ফ্যাক্টর নেই। এবার দেখা যাক এর পরের যে কনফ্লিক্টটা, হয়তো যেটা ওরা লুকিয়ে রাখবার চেষ্টা করছে, সেটা কি এক্স্যাক্টলি হয়, সেটাকে কতটা সেন্সিটিভলি ডিল করতে পারে ডিরেক্টর। কারণ ডিরেক্টরের আগের কাজ সত্য প্রেমিকা তো আমার ভালোই লেগেছিল। কার্তিক আরিয়ান এক্স্যাক্টলি কি স্যাক্রিফাইস করছে নিজের প্রেমের জন্য, সেটা আর কি কতটা ভালো হয় এবং সেটা কত ড্রামাটিকভাবে দেখাতে পারে সেটার উপর দাঁড়িয়ে আছে। এখন এই ছবিটার কোনো কম্পিটিশনও নেই। 21 ছবিটা অলরেডি পিছিয়ে গেছে, 25শে ডিসেম্বর ওই ছবিটা মুক্তি পাচ্ছে না, ওটা এখন 1 জানুয়ারি মুক্তি পাবে, দীনেশ বিজান পিছিয়ে দিয়েছে। তো দেখা যাক আর কি এই ছবিটা বক্স অফিসে কিরকম পারফর্ম করে, কার্তিক আরিয়ান ধর্ম প্রোডাকশনের সাথে হিট দিতে পারে কিনা সেটাই দেখার মতো বিষয় হবে। আপনাদের কেমন লেগেছে ট্রেলারটা? আপনাদের ওই রান টাইমটা ফিল হয়েছে কিনা? প্রথম দিকটা ওরকম নভেলটি লাগেনি, দেখে একই রকমের লেগেছে শাহরুখের ছবির মতো, ডিডিএলজের মতো, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আবার লাস্ট আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো যে লহ গৌরাঙ্গের নামে ট্রেলার নিয়ে, যেটা আগে রান টাইম 3 মিনিট, মানে 3.5 মিনিটের কাছাকাছি আর কি রান টাইম হয়েছে, অনেকটাই বড় একটা ট্রেলার। কিন্তু যেহেতু এই ছবিটার মধ্যে বিষয়বস্তু অনেক কিছু আছে, মানে সাবজেক্টটা অনেক ডেন্স একটা সাবজেক্ট, তাই জন্য এখানে কিন্তু রান টাইমটা কোথাও ফিল হয়নি। মানে এই দেখুন, মানে সাবজেক্টে যদি মাল মশলা থাকে তাহলে আপনি করুন বড় ট্রেলার, কোনো অসুবিধা নেই। এখানে যেরকম কি 3টে টাইম লাইনের গল্প, এতটা ভাস্ট একটা গল্প, এতটা সময় জুড়ে গল্পটা দেখাচ্ছে, তো সেখানে প্রয়োজন আছে ট্রেলারটা বড় হওয়ার, সবকটা ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করার। আমরা লহ গৌরাঙ্গের ব্যাপারে অলরেডি যে ইনফরমেশনগুলো জানি সেগুলোই ট্রেলারে আমাদেরকে একটু ইলাবোরেট ভাবে দেখানো হয়েছে। 3টে টাইম লাইনের গল্প হবে। প্রেজেন্ট টাইম লাইনে আমরা ঈশা সাহাকে দেখতে পাচ্ছি, সে একজন ফিল্ম মেকারেরই চরিত্র করছে, কাইন্ড অফ সৃজিত মুখার্জি যেন নিজেই। এবং প্রথম দিকে যে ভয়েস ওভারটা দিয়ে ট্রেলারটা শুরু হয়, সেটা যেন সৌমিক হালদারকে সৃজিত মুখার্জি নিজের যে ব্রিফটা, সেটাই এক্স্যাক্টলি আর কি মানে আসছে উঠে। আপনারা যদি 2018 সালে সঞ্জু বলে ছবিটা দেখে থাকেন, সেখানে আনুষ্কা শর্মার যে চরিত্রটা ছিল ওটা বেসিক্যালি রাজকুমার হিরানি নিজের ওপর বেস করেছিল, ঠিক আছে। উইনি বলে নাম ছিল ক্যারেক্টারটা, এবং তারও এরকম কার্লি চুল, সে রাইটার ছিল আর কি। তো মানে এই সেম ভাবে আর কি মানে সৃজিত মুখার্জিও আর কি একটা ডিরেক্টর ক্যারেক্টার নিজের ওপর বেস করেছে, আগেন সেটাকে ফিমেল বানিয়েছে, যেটা লহ গৌরাঙ্গের নামটাতে আমরা দেখতে পাচ্ছি। জাস্ট আমি বললাম যে একটা দুজন ডিরেক্টরই করেছে নিজের ইন্ডাস্ট্রিতে। আর ঈশা সাহা এই যে মানে চৈতন্যর অন্তর্ধান রহস্য নিয়ে যে মাল্টিপল থিওরিজ রয়েছে সেটাকে নিয়ে সে ছবি বানাচ্ছে, এবং তার ছবির নায়ক হচ্ছে ইন্দ্রনীল, এবং সে চৈতন্যর ক্যারেক্টারটা প্লে করছে। এবার সেইখানেও এক তো সেই বিভিন্ন থিওরিজ ইত্যাদি সেগুলো নিয়ে যত মানে শ্যুট করছে, সিনেমাটা বানাচ্ছে, সেখানে সে যা রিসার্চ করছে এ করছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। দেখবেন গুমনামির ক্ষেত্রে এটা ছিল যে অনির্বাণ ভট্টাচার্য যে চরিত্রটা, সে যত নেতাজির ব্যাপারে পড়ছে তার পার্সোনাল লাইফে সেটাকে একটা ইম্প্যাক্ট করছে। এখানে আপনি যদি এদের তিনজনের মানে আমরা দেখতে পাচ্ছি যে ঈশার সাথে ইন্দ্রনীলের একটা প্রেমের সম্পর্ক তৈরি হবে, এবং অলরেডি ইন্দ্রনীলের হয়তো ওয়াইফ আছে যেটা সুস্মিতা প্লে করছে। আপনারা বুঝতেই পারছেন রাধা রুক্মিণী কৃষ্ণর যে ইকুয়েশনটা সেরকম একটা ব্যাপার হয়ে আছে। মানে ওরা যেটাকে নিয়ে সিনেমাটা বানাচ্ছে সেটার ইম্প্যাক্টটা মানে কাইন্ড অফ একটা প্যারালাল তাদের নিজের লাইফের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। সেখান থেকে আমরা একটা পাস্টের টাইম লাইনে দেখতে পাচ্ছি যেখানে নটি বিনোদিনী এবং গিরিশ ঘোষের গল্প আমরা দেখতে পাচ্ছি, তাদের মধ্যে যে সম্পর্ক, সেখানে সেই সময় যে সোশ্যাল ট্যাবুসগুলো ছিল, এবং সেখানেও গিরিশ ঘোষ আর কি নটি বিনোদিনীকে নিয়ে একটা নাটক করছেন, যেটা আর কি যেটা মানে টপিক হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু, এবং সেখানে নটি বিনোদিনী শ্রী চৈতন্য মহাপ্রভুর চরিত্র করছে, সেটাকে নিয়ে একটা ব্যাকল্যাশ আসছে যে একজন প্রস্টিটিউট কি করে এরকম একটা মহাপ্রভুর চরিত্র করতে পারে, সেই জিনিসপত্রগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং একটা হচ্ছে অ্যাকচুয়াল টাইম লাইনটা, যে সময়টাতে আমরা দেখতে পাচ্ছি যে মহাপ্রভুর সাথে কি হয়েছিল চৈতন্যদেবের সাথে, এবং সেখানে যিশু সেনগুপ্তর ক্যারেক্টারটাও রয়েছে। 3টে টাইম লাইনের মধ্যেই একটা মিস্ট্রির এলিমেন্ট রাখা হয়েছে। মানে ঈশা সাহার চরিত্রটা, সেও কন্টিনিউয়াসলি সিনেমাটা যত বানাচ্ছে কিছু না কিছু এক্সপ্লোর করবার চেষ্টা করছে। মানে সে এক্স্যাক্টলি থিওরিটা যায় না। মানে গুমনামি ছবিতে সৃজিত মুখার্জি এরকম 3টে থিওরি দেখিয়ে দিয়েছিল, একটার ওপর স্পেশালি এমফাসিস করেছিল। সেমভাবে ঈশা সাহার চরিত্রটা মাল্টিপল যে থিওরিজগুলো রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিয়ে, তো মানে তার অন্তর্ধানকে নিয়ে, তো সেইগুলোকে সবই সে শ্যুট করতে চাইছে। তো সেখানে একটা মিস্ট্রি রয়েছে। তারপরে আমরা পাস্টে দেখতে পাচ্ছি যে যখন গিরিশ ঘোষ এই থিয়েটারটা করছে পার্টিকুলারলি, সেখানেও এই বিষয়বস্তু নিয়ে সে আলোচনা করছে, সেখানে কি হয়েছিল সেটাকে নিয়ে সে আলোচনা করছে। তো তার কাছে যতটা ইনফরমেশন ছিল সেটা নিয়েও সে নটি বিনোদিনীর সাথে ওগুলো নিয়ে আলোচনা করছে। তো সেখানেও একটা মিস্ট্রি অ্যাঙ্গেল আমরা দেখতে পাচ্ছি। আর অ্যাকচুয়াল যে টাইম লাইনটা, সেখানে কিন্তু যিশু সেনগুপ্ত ইনভেস্টিগেট করতে এসছে যে এক্স্যাক্টলি কী হয়েছে শ্রী চৈতন্যর সাথে। তো সেগুলো আমরা কিন্তু 3টে এই যে টাইম লাইনের মধ্যেই মিস্ট্রির একটা এলিমেন্ট দেখতে পাচ্ছি আর কি। এবার জাস্ট ভাবুন স্ক্রিন প্লেটা কতটা কমপ্লিকেটেড, এবং এটাকে এডিট করে সাজানোটা টাইম লাইনটা সেটাও কতটা কমপ্লিকেটেড, বিকজ একটা টাইম লাইন থেকে আরেকটা টাইম লাইনে জাম্প, সেখান থেকে আরেকটা টাইম লাইনে জাম্প। মানে জাতিস্বরের ক্ষেত্রে 2টো ছিল, গুমনামির ক্ষেত্রে 2টো ছিল, ঠিক আছে। এইবারে 3টে আছে, এবং 3টের মধ্যে শাফলিং, এবং তারপরে প্রত্যেকটা টাইম লাইনের যে ক্যারেক্টার্সগুলো তাদেরকে এস্টাবলিশ করা, তাদের মধ্যে যে ইন্টারপার্সোনাল যে রিলেশনশিপসগুলো সেগুলোকে এস্টাবলিশ করা। তো সেই আবার এই যে ব্যাক অ্যান্ড ফোর্থটা সেটাকেও খুব স্মুথলি করতে হবে, একটা বড় গল্প বলতে হবে। তো এটা খুব ডিফিকাল্ট একটা
মানে স্ক্রিন প্লে আর কি, নন লিনিয়ার ফরম্যাটের। এবার দেখুন সৃজিত মুখার্জি যত নন লিনিয়ার বেশি হবে তত সৃজিত মুখার্জি বেটার সেটার মধ্যে খেলতে পারে। আমার মনে হয় লিনিয়ার গল্প হলে সৃজিত মুখার্জি বরং মানে আন্ডার পারফর্ম করে, এটাতে ওনার মানে মাস্টারি রয়েছে। আপনি দেখুন লাস্ট উনি পদার দিকে এতটা নন লিনিয়ার খেলেছিলেন এডিটার স্ক্রিন প্লের ক্ষেত্রে, এবং সেটা খুবই ভালো হয়েছিল। তো সেটা আমার মনে হয় এবারেও হতে চলেছে। ভিজুয়ালের ক্ষেত্রে যেটা আমি টিজার লেভেলেও বলছিলাম, যে টাইম লাইনে যতটা ইনফরমেশন মানে লোকের কাছে আছে, মানুষের কাছে, ততটা আর কি ক্ল্যারিটি, ভিজুয়াল ক্ল্যারিটি আছে, সেই অনুযায়ী করেছেন। যে অ্যাকচুয়ালি যেটা অ্যাকচুয়াল টাইম লাইন সেটা প্রচণ্ড ব্লারি, ঠিক আছে, কারণ সেই সময়কার এক্স্যাক্ট ইনফরমেশন আমাদের কাছে নেই। তারপরে নটি বিনোদিনী গিরিশ ঘোষের সময়টাতে আরেকটু বেটার, আরেকটু ইনফরমেশন আমরা পাই, সেটার ব্যাপারে আরেকটু ডকুমেন্টেড জিনিসপত্র রয়েছে, তাই জন্য সেটা আরেকটু ভিজুয়ালি বেটার। আর যেটা প্রেজেন্ট ডে টাইম লাইন, সেটা যেহেতু একেবারে সব কিছু আমাদের সামনে জানা, সব কিছু মানে একদম পরিষ্কার, তাই জন্য সেটা একেবারে ভিজুয়ালি ক্লিয়ার আর কি। এবার এই যে অ্যাপ্রোচটা, ভিজুয়াল যে একটা এক্সপেরিমেন্ট, সেটা একটু কোথাও গিয়ে দর্শকের কাছে কমপ্লিকেটেড হয়ে যেতে পারে, যে এতটা পোর্শন ব্লারি, এটা কতটা কিরমভাবে দর্শক নেবে। মানে আমি বুঝতে পারছি ডিরেক্টর কোন জায়গা থেকে করছেন, উনি ইন্টারভিউতে এই কথাটা বলেছেন, আমি টিজার লেভেলে বলছিলাম। তো সেটা দর্শক কতটা সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করবে, মেন স্ট্রিম অডিয়েন্স, সেটা একটা দেখার মতো বিষয় হবে। তো ট্রেলারটার মধ্যে একটা মিস্ট্রি এলিমেন্টও রয়েছে, একটা ড্রামা রয়েছে, প্রচুর হেভি অন ড্রামা রয়েছে, এবং তার সাথে একটা ভক্তিমূলক ব্যাপারও রাখা হয়েছে আর কি। গুমনামির ক্ষেত্রে দেখবেন যে মিস্ট্রিটাকে বেশি করে এমফাসিস করা হয়েছিল, আর জাতিস্বরের ক্ষেত্রে একটা রোম্যান্টিক ড্রামা, একটা মিস্ট্রি সেখানেও ছিল, বাট একটা রোম্যান্টিক ড্রামার মধ্যে দিয়ে ব্যাপারটা ছিল। এবার দেখার বিষয় এটাই যে সৃজিত মুখার্জি এই যে একদম যেটাকে আমরা ভক্তিমূলক ছবি বলি, সেই জোনের মধ্যে কতটা মানে অপারেট করতে পারেন আর কি। কারণ এই জনরাটাতে পার্টিকুলারলি যদি বলি, উনি কখনো ছবি বানাননি, তো মানে ড্রামা, মিস্ট্রি, সেগুলো তো উনি ভালো পুল অফ করবেনই। বাট দেখার বিষয় এটাই যে ওই যে ভক্তিমূলক যে ভাইবটা একটা ক্রিয়েট করবার চেষ্টা করা হচ্ছে, সেটা মিউজিকের ক্ষেত্রে পার্টিকুলারলি যদি আপনারা গানগুলো শোনেন, সিনেমার গানগুলো ওই রকমই একটা ফিল দিচ্ছে। তো সেই এসেন্সটা উনি কতটা ক্যাপচার করতে পারেন, সেটা কিভাবে উঠে আসে, এবং এই এতগুলো জনরার মধ্যে যেহেতু মানে কাট অ্যাক্রস করছে, সেটা কতটা ব্যালেন্সড ওয়েতে হয়, সেটাই দেখার মতো বিষয় হবে। রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দিস ফিল্ম। খুবই ভালো বিষয়বস্তু নিয়ে বানানো হয়েছে ছবিটা, এবং যেভাবে এরা রিক্রিয়েশনগুলো করা হয়েছে খুব অথেন্টিক রেখে করা হয়েছে, ওরকম লার্জার দ্যান লাইফ যাওয়া হয়নি, একটা অথেন্টিসিটি মেনটেন করেই সব কিছু রিক্রিয়েট করা হয়েছে। তো দেখা যাক কাজটা কীরকম হয়, রিয়েলি লুকিং ফরওয়ার্ড। তো আপনাদের কেমন লেগেছে লহ গৌরাঙ্গের নামের ট্রেলার, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।